তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডব্লিউ একাডেমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এসএসসি জিডি 2026-এর একটি ভিডিও। এটি মূলত ক্লাস নাম্বার 2, এবং তোমরা যদি ক্লাস নাম্বার 1 না করে থাকো তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ করার পর ক্লাস নাম্বার 1টি দেখবে। আর বন্ধুরা, এটি মূলত এসএসসি জিডির একটি গুরুত্বপূর্ণ সিরিজ। তো তোমরা প্রতিনিয়ত এসএসসি জিডি রিলেটেড এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড ভিডিও পাবে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আমার, এবং ভিডিওটিকে লাইক করবে। টেলিগ্রামের চ্যানেলে যুক্ত হবে এসব পিডিএফ পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রশ্ন দিয়ে। শুরু করার আগে তোমাদের বলে দেই, আমার কাছে এসএসসি জিডি 2026-এর একটি পিডিএফ আমি তৈরি করেছি। সেই পিডিএফটি পেয়ে তোমাদের অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করবে। পিডিএফটিতে কিছু আমি সংশোধন করতেছি, তো তাই একটু সময় লাগবে। তো তোমরা অবশ্যই এসএমএস করে নাও এখনই, তাহলে যখনই রেডি হবে তোমার সঙ্গে সঙ্গে তোমাদের আমি এসএসসি জিডি 2026-এর যে পিডিএফটি আমি তৈরি করেছি সেটি তোমাদের পাঠিয়ে দেবো। সেখানে মূলত তোমাদের প্র্যাকটিস সেট আছে, এবং এছাড়াও গুরুত্বপূর্ণ কিছু পিওয়াইকিউ সেট আছে যেগুলি তোমাদের জন্য 2026-এ আসতে পারে। তো বন্ধুরা, চলো বেশি দেরি করবো না, শুরু করবো আজকের প্রথম প্রশ্ন দিয়ে। 2024 সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ভারতের 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মৈদাম আসলে কোন রাজবংশের সমাধি ব্যবস্থা? 2024 সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত ভারতের 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মৈদাম আসলে কোন রাজবংশের সমাধি ব্যবস্থা? অপশন: চোল রাজবংশ, অহোম রাজবংশ, সেন রাজবংশ, গুপ্ত রাজবংশ। তো বন্ধুরা, 2024 সালে ইউনেস্কো কর্তৃক ঘোষিত 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মৈদাম আসলে কোন রাজবংশের সমাধি ব্যবস্থা? সেটি হলো অপশন বি, অহোম রাজবংশের সমাধি ব্যবস্থা। অর্থাৎ 2024 সালে এটি 43তম ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত হয় মৈদাম। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সংবিধানে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় পর্যালোচনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ ব্রিটেন, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা। তো এটির উত্তর হচ্ছে অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ ভারতের সংবিধানের জুডিশিয়াল রিভিউ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি থেকে নেওয়া হয়েছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। প্রাচীন ভারতের ইতিহাসে কোন শিলালিপি থেকে সতীদাহ প্রথার প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়? প্রাচীন ভারতের ইতিহাসে কোন শিলালিপি থেকে সতীদাহ প্রথার প্রথম ঐতিহ্যবাহী প্রমাণ পাওয়া যায়? এলাহাবাদ প্রশস্তি, এরন শিলালিপি, জুনাগড় শিলালিপি এবং মেহেরলি স্তম্ভলিপি। তো প্রাচীন ভারতের ইতিহাসে কোন শিলালিপি থেকে সতীদাহ প্রথার প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়? অর্থাৎ বন্ধুরা, ভারতের ইতিহাসে কোন শিলালিপি থেকে সতীদাহ প্রথার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়? কোন শিলালিপি থেকে সতীদাহ প্রথার ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়? তো সেটি হচ্ছে এরন শিলালিপি। অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসে এরন শিলালিপি থেকে সতীদাহ প্রথার প্রথম ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মানুষের শরীরে ক্যাভেনশিস সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত কোন হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত? মানুষের শরীরে ক্যাভেন্ডিশ সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত কোন হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত? অপশন: ইনসুলিন, কর্টিসল এবং থাইরক্সিন, এস্ট্রোজেন। তো মানুষের শরীরে ক্যাভেন্ডিশ সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত কোন হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত? অপশানে আছে ইনসুলিন, কর্টিসল, থাইরক্সিন এবং এস্ট্রোজেন। তো মানুষের শরীরে ক্যাভেন্ডিশ সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত কোন হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত? অর্থাৎ ক্যাভেন্ডিশ সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত কোন হরমোনের সাথে সম্পর্কিত? তো সেটি হচ্ছে অপশন বি, কর্টিসল। অর্থাৎ মানুষের শরীরে ক্যাভেন্ডিশ সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত অপশন বি, কর্টিসল হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত। তো আশা করি তোমরা এই প্রশ্নটি তোমরা বুঝতে পারলে যে মানুষের শরীরে ক্যাভেন্ডিশ সিনড্রোম বা অ্যাড্রেনাল ক্লান্তি মূলত কর্টিসল হরমোনের ভারসাম্যহীনতার সাথে সম্পর্কিত। তো চলো পরবর্তী প্রশ্ন। প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে, অর্থাৎ প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে কোন তারিখে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার? অপশানে আছে 14 জুলাই, 23 আগস্ট, 7 সেপ্টেম্বর এবং 22 অক্টোবর। তো প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে কোন তারিখে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার? এই 4টি অপশনের মধ্যে কোন দিনে জাতীয় মহাকাশ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার? তো সেটি উত্তর হবে অপশন বি, 23 আগস্ট। অর্থাৎ প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস 23 আগস্ট পালন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তো চলো তোমরা আশা করি এটা বুঝতে পারলে। তো পরবর্তী প্রশ্ন দিকে যাব। ভূগোলের পরিভাষায়
মরুভূমির বার্নহাইট বা ইনসেলবাস মূলত কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত? ভূগোলের পরিভাষায় মরুভূমির বার্নহার্ট বা ইনসেলেবাস মূলত কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত? অপশানে আছে নদী জলপ্রবাহ, বায়ু ক্ষয়কার্য ও আবহাওয়ার বিকার, অপশান সি এ হিমবাহের সঞ্চয় এবং অপশান ডি এ সমুদ্র তরঙ্গ। তো ভূগোলের পরিভাষায় মরুভূমির বার্নহাউট বা ইনসেলেবাস মূলত কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি এসএসসি যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে মরুভূমির বার্নহাউট বা ইনসেলেবাসের ক্ষয়কার্যের ফলে গঠিত? তো সেটি হবে এই চারটি অপশনের মধ্যে অপশন নাম্বার বি, বায়ুর ক্ষয়কার্য ও আবহাওয়িকার বিকাশ। অর্থাৎ ভূগোলের পরিভাষায় মরুভূমির বার্নহাইট বা ইনসেলেবাস মূলত বায়ুর ক্ষয়কার্য ও আবহাওয়ার বিকারের ফলে গঠিত হয়। তো আশা করি এই প্রশ্নটি বুঝতে পারলে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পদার্থবিজ্ঞানে এন্ট্রপি কোনটির পরিমাপক? পদার্থবিজ্ঞানে এন্ট্রপি কোনটির পরিমাপক? শক্তির অপচয়, বিশৃঙ্খলার মাত্রা, উষ্ণতার পরিবর্তন এবং কাজের ক্ষমতা। তো পদার্থবিজ্ঞানে এন্ট্রপি কোনটির পরিমাপক? এখানে অপশানে আছে শক্তির অপচয়, বিশৃঙ্খলার মাত্রা, উষ্ণতার পরিবর্তন এবং কাজের ক্ষমতা। তো এটি সঠিক উত্তর হবে অপশান বি, বিশৃঙ্খলতার মাত্রার পরিমাপক হচ্ছে এন্ট্রপি পদার্থবিজ্ঞানে। তো চলো পরবর্তী প্রশ্ন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন। 2024 সালে টি-20 বিশ্বকাপে কোন আম্পায়ার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করে অবসর নেন? অপশানে আছে রিচার্ড উইলিংওয়ার্থ, মাইরাস ইরাসমাস, ক্রিস গ্যাফনি এবং রিচার্ড কেটলবরো। তো 2024 সালে টি-20 বিশ্বকাপে কোন আম্পায়ার সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করে অবসর নেন? এই অপশান চারটির মধ্যে কোনটি হবে? তো সেটি হবে অপশান বি, মারাইস ইরাসমাস। তো মারাইস ইরাসমাস হচ্ছে 2024 সালে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করে অবসর নেন তিনি কে নেন? তিনি হচ্ছে মারাইস ইরাসমাস, অপশান নাম্বার বি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মৌর্য আমলে রাজুকদের প্রধান কাজ কী ছিল? প্রশ্নে মৌর্য আমলে রাজুকদের প্রধান কাজ কী ছিল? অপশানে আছে কর সংগ্রহ, বিচার কার্য ও জনকল্যাণ, সৈন্য পরিচালনা এবং ধর্মপ্রচার। অর্থাৎ মৌর্য আমলে রাজুকদের প্রধান কাজ কী ছিল? তাহলে মৌর্য আমলে কী ছিল একটি গুরুত্বপূর্ণ, তো মৌর্য আমলে রাজুকও ছিল। তো রাজুক মূলত রাজুকদের প্রধান কাজ কী ছিল? এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে? তো বন্ধুরা মৌর্যদের প্রধান কাজ কী ছিল? তো মৌর্যদের প্রধান কাজ ছিল, রাজুকদের প্রধান কাজ ছিল মৌর্য আমলে, তাদের ছিল প্রধান কাজ বিচার কার্য ও জনকল্যাণমূলক, তাদের কাজ ছিল প্রধান কাজ মৌর্য আমলে রাজুকদের। তো বুঝতে পারলো যে মৌর্য আমলে তাছাড়া কী ছিল, মৌর্য আমলে রাজুকও ছিল। তো চলো পরবর্তী প্রশ্ন। 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ কোনটি? 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ কোনটি? অপশন এ সৌদি আরব, ভারত, দক্ষিণ কোরিয়া এবং ব্রাজিল। তো 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ কোনটি? সৌদি আরব, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল। তো দক্ষিণ কোরিয়া 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক, অর্থাৎ 2025 সালে বিশ্ব পরিবেশ দিবস দক্ষিণ কোরিয়া আয়োজক করেছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। 2024 সালে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুযায়ী বড় রাজ্যগুলির মধ্যে বিচার ব্যবস্থায় শীর্ষে কোন রাজ্য? 2024 সালে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুযায়ী রাজ্যগুলির মধ্যে বিচার ব্যবস্থায় শীর্ষে কোন রাজ্য? কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং গুজরাট। তো 2024 সালে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুযায়ী বড় রাজ্যগুলির মধ্যে বিচার ব্যবস্থায় শীর্ষে রয়েছে আমাদের এই চারটি রাজ্যের মধ্যে কোনটি রাজ্য? তো সেটি হচ্ছে অপশন নাম্বার বি, তামিলনাড়ু। অর্থাৎ 2024 সালে ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুযায়ী তামিলনাড়ু সব রাজ্যগুলির মধ্যে বিচার ব্যবস্থা শীর্ষে। চলো পরবর্তী প্রশ্ন। ইতিহাসে রক্ত ও লৌহ নীতি প্রথম কোন সুলতান গ্রহণ করেন? ইতিহাসে রক্ত ও লৌহ নীতি প্রথম কোন সুলতান গ্রহণ করেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি এবং সিকান্দার লোদি। তো ইতিহাসে রক্ত ও লৌহ নীতি প্রথম কোন সুলতান গ্রহণ করেন? ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি এবং সিকান্দার লোদি। তো ইতিহাসে রক্ত লৌহ নীতি অপশন বি, গিয়াসউদ্দিন বলবন প্রথম ইতিহাসে রক্ত ও লৌহ নীতি গিয়াসউদ্দিন বলবন গ্রহণ করেন। তো চলো পরবর্তী প্রশ্ন। বেনজিন বয়েলের ষড়ভুজাকৃতি গঠন আবিষ্কার করেন কে? বেনজিন বয়েলের ষড়ভুজাকৃতি গঠন আবিষ্কার কে করেন? অগাস্ট কেকুলে, জন ডাল্টন, মেন্ডেলিফ এবং
লাভাইসিয়ে। তো বেনজিন বলয়ের ষড়ভুজাকৃতি গঠন কে আবিষ্কার করেন? এই চারজনের মধ্যে কে আবিষ্কার করেন বেনজিন বলয়ের ষড়ভুজাকৃতি গঠন? তো সেটি আবিষ্কার করেন হচ্ছে অপশন এ অগাস্ট কেকুলে। অর্থাৎ অগাস্ট কেকুলে বেনজিন বলয়ের ষড়ভুজাকৃতি গঠন করেন। তো চলো পরবর্তী প্রশ্ন, গঠন আবিষ্কার করেন। তো পরবর্তী প্রশ্ন, একটি মাত্র বিশাল পাথর খোদাই করে তৈরি পাথরের রথ স্থাপত্যের জন্য বিখ্যাত মন্দির কোনটি? একটি মাত্র বিশাল পাথর কেটে বা পাথর খোদাই করে পাথরের রথ স্থাপত্যের জন্য বিখ্যাত মন্দির কোনটি? অপশন এ মামলাপুরম, বৃহদেশ্বর এবং লিঙ্গরাজ অমরনাথ। তো এটির উত্তর হচ্ছে অপশন এ মামলাপুরম। মামলাপুরম একটি বিশাল পাথর খোদাই করে তৈরি, অর্থাৎ এটি পাথরের রথ স্থাপত্যের জন্য বিখ্যাত এই মন্দিরটি। তো মামলাপুরম কিসের জন্য বিখ্যাত? পাথরের রথ, অর্থাৎ এই পাথরের রথটি একটি বিশাল পাথর খোদাই করে তৈরি হয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। জাতীয় পরিসংখ্যান দিবস কার জন্মদিনে পালিত হয়? জাতীয় পরিসংখ্যান দিবস কার জন্মদিনে পালিত হয়? অপশন এ পিসি মহালানবিশ, রামানুজ, সিভি রমন, হোমি ভাবা। তো জাতীয় পরিসংখ্যান দিবস কার জন্মদিনে পালিত হয়? জাতীয় পরিসংখ্যান দিবস কার জন্মদিনে পালিত হয়? তিনি হচ্ছেন অপশন এ পিসি মহালানবিশ। অর্থাৎ পিসি মহালানবিশের জন্মদিনে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। চলো নেক্সট প্রশ্ন, জেট বিমান চলাচলের জন্য আদর্শ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? জেট বিমান চলাচলের জন্য আদর্শ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। তো জেট বিমান চলাচলের জন্য আদর্শ বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? অর্থাৎ আদর্শ যেই স্তর দিয়ে বায়ুমণ্ডলে জেট বিমান চলবে সেটি কোন স্তর হবে? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। তো সেটি অ্যান্সার হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার। জেট বিমান চলাচলের জন্য আদর্শ স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি আদর্শ স্তর স্ট্র্যাটোস্ফিয়ার জেট বিমান চলাচলের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, সেরুমেন কোন অঙ্গের উৎপন্ন হয়? সেরুমেন কোন অঙ্গে উৎপন্ন হয়? নাক, চোখ, কান, ত্বক। তো সেরুমেন কোন অঙ্গে উৎপন্ন হয়? এটি বায়োলজি থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেরুমেন কোন অঙ্গ থেকে উৎপন্ন হয়? তো সেরুমেন মূলত অপশন সি কান। কান থেকে সেরুমেন অঙ্গের উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেয়েছেন? 2024 সালে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেয়েছেন? এস জয়শঙ্কর, নরেন্দ্র মোদী, রতন টাটা, দ্রৌপদী মুর্মু। তো 2024 সালে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেয়েছেন? তো 2024 সালে রাশিয়ার সর্বোচ্চ সম্মান পেয়েছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ 2024 সালে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন অপশন এ অপশন বি নরেন্দ্র মোদী। তো চলো পরবর্তী প্রশ্ন, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? বা বিশ্ব মৃত্তিকা দিবস কবে? 1ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 22শে মার্চ। তো বিশ্ব মৃত্তিকা দিবস কবে হয় বা কবে পালন করা হয় বিশ্ব মৃত্তিকা দিবস? 1ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর, 22শে মার্চ। তো 5ই ডিসেম্বর অপশন বি 5ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। চলো পরবর্তী প্রশ্ন, 2024 সালে লোকসভা নির্বাচনে প্রথম ব্যাপকভাবে ভোট ফ্রম হোম চালু হয় কোথায়? 2024 সালে লোকসভা নির্বাচনে প্রথম ব্যাপকভাবে ভোট ফ্রম হোম চালু হয় কোথায়? লাদাখ, জম্মু ও কাশ্মীর, দিল্লি, চণ্ডীগড়। তো 2024 সালে লোকসভা নির্বাচনে প্রথম ব্যাপকভাবে ভোট ফ্রম হোম চালু হয়েছিল অপশন এ লাদাখে। অর্থাৎ 2024 সালের নির্বাচনে প্রথম ব্যাপকভাবে ভোট ফ্রম হোম চালু হয়েছিল অপশন এ লাদাখে চালু হয়েছিল ভোট ফ্রম হোম ব্যাপকভাবে। চলো পরবর্তী প্রশ্ন, 2024 সালের শেষ ভাগে ভারতের কোন উপকূলীয় রাজ্য দেশের প্রথম সবুজ হাইড্রোজেন চালিত ইনল্যান্ড ওয়াটার ভেসেল চালু করেছে? 2024 সালের শেষ ভাগে ভারতের কোন উপকূলীয় রাজ্যে দেশের প্রথম সবুজ হাইড্রোজেন চালিত ইনল্যান্ড ওয়াটারওয়ে ভেসেল চালু করেছে? কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, মহারাষ্ট্র। তো 2024 সালের শেষ ভাগে ভারতের কোন উপকূলীয় রাজ্যে দেশের প্রথম সবুজ হাইড্রোজেন চালিত ইনল্যান্ড ওয়াটার ভেসেল চালু করেছে? এই চারটি অপশনের মধ্যে তো সবুজ হাইড্রোজেন চালিত ইনল্যান্ড ওয়াটার ভেসেল চালু করেছে অপশনে কেরালা 2024 সালের শেষের দিকে। কোন উপকূলীয় রাজ্য কে হবে সেটি হচ্ছে অপশনে কেরালা। কেরালা সবুজ হাইড্রোজেন চালিত ইনল্যান্ড ওয়াটার ভেসেল চালু করেছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের সংবিধানে ডক্টরিন অফ পিথ অ্যান্ড সাবস্ট্যান্স মূলত কোন বিষয়ের বৈধতা বিচার করতে ব্যবহৃত হয়?
ভারতের সংবিধানে ডক্টরিন অফ পিস অ্যান্ড সাবস্ট্যান্স মূলত কোন বিষয়ের বৈধতা বিচার করতে ব্যবহৃত হয়? অপশানে আছে মৌলিক অধিকারের পরিধি, কেন্দ্র ও রাজ্য আইন প্রণয়নের ক্ষমতা বন্টন, অপশান সি আছে রাষ্ট্রপতি বিচার বিভাগীয় ক্ষমতা এবং অপশান ডি আছে নাগরিকত্ব সংশোধনী আইন। তো ভারতীয় সংবিধানে ডক্টরিন অফ পিস অ্যান্ড সাবস্ট্যান্স মূলত কোন বিষয়ের বৈধতা বিচার করতে ব্যবহৃত হয় এই চারটি অপশানের মধ্যে? তো সেটি হলো আমাদের অপশান বি, কেন্দ্র ও রাজ্য আইন প্রণয়নের ক্ষমতা বন্টনের জন্য ভারতীয় সংবিধানে ডক্টরিন অফ পিস অ্যান্ড সাবস্ট্যান্স ব্যবহার বা বৈধতা বিচার করতে ব্যবহৃত হয়। তো আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পারলে যে ভারতীয় সংবিধানে ডক্টরিন অফ পিস অ্যান্ড সাবস্ট্যান্স মূলত কেন্দ্র ও রাজ্য আইন প্রণয়নের ক্ষমতা বন্টনের জন্য এই বিচার ব্যবস্থা ব্যবহৃত করা হয় বা ব্যবহার হয়। তো চলো পরবর্তী প্রশ্ন, গঙ্গাইকোন্ডচোল উপাধি কে গ্রহণ করেছিলেন? চোলগম হ্রদ খনন করেছিলেন। অর্থাৎ গঙ্গাইকোন্ডচোল উপাধি কে ধারণ করেছিলেন বা গ্রহণ করেছিলেন এবং চোলগম হ্রদ কে খনন করেছিলেন? অপশানে প্রথম রাজারাজ চোল এবং প্রথম রাজেন্দ্র চোল, কলুতুঙ্গ চোল, বীর রাজেন্দ্র চোল। অর্থাৎ কে এই গঙ্গকোন্ডচোল উপাধি গ্রহণ করেছিলেন এবং চোলগম হ্রদ খনন করেছিলেন? তো বন্ধুরা, কে গঙ্গাইকোন্ডচোল উপাধি গ্রহণ করেছিলেন এবং চোলগম হ্রদ খনন করেছিলেন? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের এসএসসি জিডি এবং যে কোনো পরীক্ষা আসতে পারে, এই প্রশ্নটি তোমার মাথায় রাখবে। তো এটির উত্তর হচ্ছে অপশান বি, প্রথম রাজেন্দ্র চোল। তো চলো পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে কোরিওলি চক্র কোন দুটি অঙ্গের মধ্যে ঘটে? মানুষের শরীরে কোরিওলি চক্র কোন দুটি অঙ্গের মধ্যে ঘটে? অপশানে আছে হৃৎপিণ্ড ও ফুসফুস, যকৃৎ ও পেশি, বৃক্ক ও অগ্নাশয়, মস্তিষ্ক ও মেরুদণ্ড। তো মানুষের শরীরে কোরিওলি চক্র কোন দুটি অঙ্গের মধ্যে ঘটে? এই চারটি অপশানের মধ্যে কোনটি অপশানে সঠিক উত্তর আছে এবং মানুষের শরীরে কোরিওলি চক্র এই দুটি মধ্যে ঘটে? অপশান বি, যকৃৎ ও পেশি। অর্থাৎ মানুষের শরীরে কোরিওলি চক্র, যকৃৎ ও পেশি এই দুটি অঙ্গের মধ্যে ঘটে। তো আশা করি বুঝতে পারলে এই প্রশ্নটি। তো মানুষের শরীরে কোরিওলি চক্র মূলত যকৃৎ ও পেশি এই দুটি অঙ্গের মধ্যে ঘটে। তো পরবর্তী প্রশ্ন, বিশ্ব ওজন দিবস 2024-25 সালে কোন আন্তর্জাতিক চুক্তির সফল বাস্তবায়নে গুরুত্ব তুলে ধরেছে? বিশ্ব ওজন দিবস 2024-25 সালে কোন আন্তর্জাতিক চুক্তির সফল বাস্তবায়নে গুরুত্ব তুলে ধরেছে? কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, প্যারিস চুক্তি, নাগোয়া প্রোটোকল। তো বিশ্ব ওজন দিবস 2024-25 সালে কোন আন্তর্জাতিক চুক্তি সফল বাস্তবায়নে গুরুত্ব তুলে ধরেছে? সেটি হচ্ছে অপশান বি, মন্ট্রিল প্রোটোকল। অর্থাৎ বিশ্ব ওজন দিবস 2024-25 সালে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে 2025-26 মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মোহরভিষিক বিযুক্তি অর্থাৎ মোহরভিষিক বিযুক্তি পৃথিবীর কোন দুটি স্তরে সংযোগস্থল অবস্থিত? মোহরভিষিক বিযুক্তি পৃথিবীর কোন দুটি স্তরে সংযোগস্থলে অবস্থিত? অপশানে ঊর্ধ্ব ও নিম্ন শুরু অঞ্চল, ভূত্বক ও গুরুমণ্ডল এবং গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল এবং শিয়াল ও সীসা। তো মোহরভিষিক বিযুক্তি মূলত অপশান বি, ভূত্বক ও গুরুমণ্ডল অবস্থিত এই দুটি সংযোগস্থলে। তো চলো পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ জলের ট্রিপল পয়েন্ট মাত্রা কত? বিশুদ্ধ জলের ট্রিপল পয়েন্ট মাত্রা কত? 0 ডিগ্রি সি এবং 0.1 ডিগ্রি সি এবং 4 ডিগ্রি সি এবং -1 ডিগ্রি সি। তো বিশুদ্ধ জলের ট্রিপল পয়েন্টের তাপমাত্রা কত? তো সেটির উত্তর হচ্ছে অপশান বি, 0.01 ডিগ্রি সি। তো পরবর্তী প্রশ্ন, 2024 টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করে ভারতের জয়ের মুখে ভূমিকা নেন কে? 2024 সালে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করে ভারতকে জয়ের মুখে কে এনে দেন? অপশানে হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং রাজেন্দ্র জাডেজা। তো 2024 সালে টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করে ভারতকে জয়ের মুখে নিয়ে আসেন কে? এই চারটি বোলারের মধ্যে কে কোন বোলারটি? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জাসপ্রীত বুমরা। তো 2024 সালে টি-20 বিশ্বকাপে জাসপ্রীত বুমরা সবচেয়ে বেশি ডট বল করে ভারতকে জয়ের মুখে এনে দিয়েছিল। তো চলো পরবর্তী প্রশ্ন, শাহ তুরকান কোন সুলতানের মাতা ছিলেন? শাহ তুরকান কোন সুলতানের মাতা ছিলেন? ইলতুৎমিশ, রুকুবউদ্দিন ফিরোজ, বলবন, নাসিরউদ্দিন মাহমুদ। তো শাহ তুরকান কোন সুলতানের মাতা ছিলেন? ইলতুৎমিশ, রুকুবউদ্দিন ফিরোজ, বলবন, নাসিরউদ্দিন মাহমুদ। তো শাহ তুরকান কোন সুলতানের মাতা ছিলেন? এই চারটি অপশনের মধ্যে কে শাহ তুরকানের মাতা ছিলেন? শাহ তুরকানের মাতা ছিলেন। তো এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রুকুনুদ্দিন ফিরোজ। অর্থাৎ রুকুনুদ্দিন ফিরোজ শাহ তুরকানের মাতা ছিলেন।
তো পরবর্তী প্রশ্ন, 2024 সালে বিশ্ব পর্যটন দিবসের থিম কী ছিল? 2024 সালে বিশ্ব পর্যটন দিবসের থিম কী ছিল? অপশন এ ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট, অপশন বি ট্যুরিজম অ্যান্ড পিচ, অপশন সি ডিজিটাল ট্যুরিজম এবং অপশন ডি রিবিল্ডিং ট্যুরিজম। তো 2024 সালে বিশ্ব পর্যটন দিবসের থিম কী ছিল? তো বন্ধুরা 2024 সালে বিশ্ব পর্যটন দিবসের থিম কী ছিল? তো এখানে অপশানের মধ্যে যেমন আছে ট্যুরিজম অ্যান্ড গ্রিন ইনভেস্টমেন্ট, তো তারপরে আছে ট্যুরিজম অ্যান্ড পিচ, ডিজিটাল ট্যুরিজম এবং রিবিল্ডিং অ্যান্ড ট্যুরিজম। তো এগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ট্যুরিজম অ্যান্ড পিচ। তো চলো পরবর্তী প্রশ্ন, 2024 সালে ভারতের কোন শহর প্রথম ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে স্বীকৃতি পায়? 2024 সালে ভারতের কোন শহর প্রথম ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে স্বীকৃতি পায়? শ্রীনগর, জয়পুর, বারাণসী, মহীশূর। তো 2024 সালে ভারতের কোন শহর প্রথম ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে স্বীকৃতি পায়? এই চারটি অপশনের মধ্যে কোনটি অপশন সঠিক হবে? সেটি হচ্ছে অপশন এ শ্রীনগর। অর্থাৎ 2024 সালে ভারতের শ্রীনগর শহর প্রথম ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসেবে স্বীকৃতি পায়। তো পরবর্তী প্রশ্ন, শক রাজবংশের পরাজয়ের স্মরণে রূপকা মুদ্রা প্রথম কে চালু করেছিলেন? শক রাজবংশের পরাজয়ের স্মরণে রূপকা মুদ্রা প্রথম কে চালু করেছিলেন? অপশানে আছে সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। তো শক রাজবংশের পরাজয়ের স্মরণে রূপকা মুদ্রা প্রথম কে চালু করেছিলেন বা কোন শাসক চালু করেছিলেন? এই চারটি শাসকের মধ্যে এখানে যেমন চারটি শাসক আছে সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং কুমারগুপ্ত। তো বন্ধুরা শক রাজবংশের পরাজয়ের স্মরণে রূপকা মুদ্রা কে চালু করেছিলেন? তো বন্ধুরা এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো শক রাজবংশের পরাজয়ের স্মরণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত রূপকা মুদ্রা প্রথম চালু করেছিলেন। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মিথাইল আইসোসায়ানেট তৈরি ব্যবহৃত প্রথম রাসায়নিক কোনটি? মিথাইল আইসোসায়ানেট তৈরিতে ব্যবহৃত প্রধান রাসায়নিক কোনটি? মিথাইল অ্যামাইন ও ফজিন, মিথাইল অ্যামোনিয়া, মিথাইল ক্লোরিন এবং ইথেনো সায়ানাইড। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ মিথাইল অ্যামাইন ও ফজিন। তো পরবর্তী প্রশ্ন, সেভেন পাগোডাস নামে পরিচিত পল্লবদের তৈরি মন্দির কোনটি? সেভেন পাগোডাস পরিচিত পল্লবদের তৈরি মন্দির কোনটি? অপশানে আছে মামলাপুরম শোর মন্দির, বৃহদেশ্বর মন্দির, মীনাক্ষী মন্দির, কামাখ্যা মন্দির। তো সেভেন পাগোডাস নামে পরিচিত পল্লবদের তৈরি মন্দির কোনটি? এই অপশানে চারটির মধ্যে কোনটি হবে সেভেন পাগোডাস নামে পরিচিত পল্লবদের তৈরি মন্দির? এখানে যেমন অপশানের মধ্যে আছে তোমাদের মামলাপুরম শোর মন্দির, বৃহদেশ মন্দির এবং মীনাক্ষী মন্দির এবং কামাখ্যা মন্দির। এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো বন্ধুরা এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ মামলাপুরম শোর মন্দির, অর্থাৎ সেভেন পাগোডাস নামে পরিচিত মামলাপুরম শোর মন্দির পল্লবদের তৈরি। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্ন হলো জাতীয় পরিসংখ্যান দিবস কোন বিজ্ঞানীর জন্মবার্ষিকী? জাতীয় পরিসংখ্যান দিবস কোন বিজ্ঞানীর জন্মবার্ষিকী? এটি ছিল আগের কোশ্চেনে, তবুও তোমাকে দিয়ে দিলাম। জাতীয় পরিসংখ্যান দিবস কোন বিজ্ঞানীর জন্মবার্ষিকী? সিভি রমন, পিসি মহলানবিশ, এসএন বোস, হোমি ভাবা। তো জাতীয় পরিসংখ্যান দিবস কোন বিজ্ঞানীর জন্মবার্ষিকীতে পালন করা হয়? জাতীয় পরিসংখ্যান দিবস। তো বন্ধুরা এটির সঠিক উত্তর হবে অপশন বি পিসি মহলানবিশ। তো জাতীয় পরিসংখ্যান দিবস যে বিজ্ঞানীর জন্মবার্ষিকীতে পালন করা হয় তিনি হচ্ছেন পিসি মহলানবিশ। তো পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম হয়? বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম হয়? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলে কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম হয়? এই চারটি অপশনের মধ্যে কোনটিতে কোন স্তরে বা বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে তাপমাত্রা কম হয়? স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো বন্ধুরা এটির সঠিক উত্তর হলো অপশন বি মেসোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তর সবচেয়ে কম তাপমাত্রা থাকে। পরবর্তী প্রশ্ন, ক্যাসিটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? ক্যাসিটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রেনাল। তো ক্যাসিটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো বন্ধুরা ক্যাসিটোনিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সেটি হলো, এটির উত্তর হচ্ছে অপশন বি থাইরয়েড। তো পরবর্তী প্রশ্ন, ড্যারন অ্যাসেমোগলু কোন তত্ত্বের জন্য পরিচিত? ড্যারন অ্যাসেমোগলু কোন তত্ত্বের জন্য পরিচিত? গেম থিওরি, ওয়াই নেশন ফল এবং দরিদ্র বিমোচন ও বিশ্বায়ন। তো ড্যারন অ্যাসেমোগলু কোন তত্ত্বের জন্য পরিচিত? এই চারটি অপশনের মধ্যে কোন তত্ত্বে তিনি পরিচিত? সেটি হচ্ছে অপশন বি ওয়াই নেশন ফেল। ড্যারন অ্যাসেমোগলু এই তত্ত্বের জন্য পরিচিত। তো পরবর্তী প্রশ্ন, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয়? বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর, 5 ডিসেম্বর এবং তোমাদের 10 ডিসেম্বর, 16 অক্টোবর। তো বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
তো বিশ্ব মৃত্তিকা দিবস অপশন বি 5 ডিসেম্বর পালিত হয় বিশ্ব মৃত্তিকা দিবস। তো বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024-25 গ্লোবাল পিচ ইন্ডেক্স অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? 2024-25 গ্লোবাল পিচ ইন্ডেক্স অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক। তো 2024-25 গ্লোবাল পিচ ইন্ডেক্স অনুযায়ী সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? বন্ধুরা এটি আজকে লাস্ট প্রশ্ন। এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও তোমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি বইটি তো আপাতত আউট অফ স্টক, তো তোমরা সেই বইটির তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং SSC জিডিরও পিডিএফ পেয়ে যাবে। এখন আমি তোমাদের প্রিন্ট দিচ্ছি না, তো সেটির জন্য আমি ক্ষমা প্রার্থী। তো অবশ্যই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এবং SSC জিডির পিডিএফ পেয়ে যাবে প্র্যাকটিস সেটের জন্য। তো বন্ধুরা চলো আজকের এই প্রশ্নটির উত্তর হচ্ছে অপশন বি, আইসল্যান্ড। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রশ্ন যদি ভুল থাকে তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো বন্ধুরা আজকের জন্য বাই বাই।